যারা আমরা মফস্বল থেকে আসা, যারা ইভেন হচ্ছে গ্রাম থেকে আসা, আমরা কিন্তু অনেক পিছন থেকে রেসটা শুরু করি। ইট ডিপেন্ডস অন আমি আসলে কোন পেসে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যখন অর্গানাইজেশনে জয়েন করি, ফর এক্সাম্পল আমি যখন স্কোয়ারে জয়েন করছিলাম, আমার সাথে খুব ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করা খুব ভালো ভালো ফ্যামিলির বাচ্চা কাচ্চারা ছিল। সো দেখতাম যখন অফিসে কোনো একটা ডিসকাশন হচ্ছে, তারা টপ লিডারদের সাথে গাড়ি নিয়ে কথা বলছে, যে আজকে এই গাড়িটা দেখে আসলাম, এই গাড়িটা চালিয়ে আসলাম, যেখানে আমি হয়তো জীবনে তখন পর্যন্ত কোনোদিন কোনো প্রাইভেট কারেই উঠিনি। যারা সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে কাজ করে, দে শুড রান সাপ্লাই চেইন, ওইটা একটা ভুল কনসেপ্ট। রিজন হচ্ছে সাপ্লাই চেইন হচ্ছে একটা ইন্টিগ্রেটেড প্রসেস, যেখানে একদম মার্কেটিং থেকে শুরু করে, সেলস থেকে শুরু করে, ম্যানুফ্যাকচারিং, ফোরকাস্টিং, এভরিথিং ইন্টিগ্রেটেড। আমি আমার টিমের সবাইকে অ্যালাউ করি, নট অনলি অ্যালাউ ইজ রং ওয়ার্ড, আসলে এনকারেজ করি টু টেক লিভ। সো আমি যত না লিভ নেই, যারা আমার সাথে কাজ করে, যারা আমার কাছে রিপোর্ট করে, তারা তার চাইতে অনেক বেশি লিভ নেয়। আচ্ছা, সবসময় যে সবাইকে হুজুর হুজুর সার করতে হবে তা না, সবসময় যে হচ্ছে মাথা নিচু করে থাকতে হবে তা না। দ্য মোর ন্যাচারালি ইউ কানেক্ট, দ্য মোর ইটস বিউটিফুল। আমি আমার টিমমেটদেরকে অফিস টাইমের পরে খুবই ক্রিটিক্যাল কিছু না হলে কল দিই না। আমার কলিগদের কাছ থেকে আমি যখন তাকে ফোন দিচ্ছি, হি অর শি শুড পিক আপ। আবার একই সাথে আমার এন্ড থেকেও এটা এনশিওর করা যে আমি তার সাথে খেজুরে আলাপ করতে ফোন দিচ্ছি না। বিশ্বের সর্বোচ্চ ব্র্যান্ড কোনটি? কোকা-কোলা, অ্যাপল। আমার সব ইনফরমেশন 10 বছর পুরনো মনে হচ্ছে। দর্শক, সিক্রেট অফ সাকসেসে আজ আমাদের অতিথি দীপেশ নাগ, ম্যানেজিং ডিরেক্টর, গ্রামীণ ডানন ফুড লিমিটেড। দর্শক, আজ আমরা জানবো তার জীবনের গল্প, তার সাকসেসের পেছনের ঘটনাগুলো। সঙ্গে আছি আমি তমা রশিদ। স্বাগত জানাচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই যে আপনি এখন সফল, যে কাজই করছেন আমরা দেখছি, আমাদের ভালো লাগছে। একটু গল্পটা জানতে চাই আপনার কাছ থেকে শুরুতে। এই সফলতার পেছনে আসলে কি কি গল্প ছিল, কিভাবে শুরু হয়েছে? প্রথমে যদি বলি সফল কিনা জানি না, চেষ্টা করে যাচ্ছি। মাত্র আমার ক্যারিয়ারের যে লাস্ট স্টেপ যেটা, সেখানে জার্নিটা শুরু হয়েছে গত 4 বছর ধরে। ট্রাই করে যাচ্ছি, হয়তো বা একদিন সফলতার দেখা পাবো আমরা অ্যাজ অ্যান অর্গানাইজেশন, পার্সোনাল লেভেলে আমি নিজে। আমার যদি জার্নিটার কথা বলি, আই এম ফ্রম এ ভেরি স্মল টাউন। আমার ফেনীতে জন্ম, ওখানে আমার স্কুল। দেন আমি মুভ করি চিটং কলেজের স্টুডেন্ট আমি। এরপরে গ্র্যাজুয়েশন শেষ করার পরে ক্যারিয়ার শুরু হয় আমার আইডিএলসি ফাইন্যান্সে। ওখানে আমি স্ট্রাকচার্ড ফাইন্যান্সে আমার ক্যারিয়ার শুরু। এবং ওখানে জব করতে করতে গিয়ে আমার একসময় মনে হয় আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নট স্ট্রং এনাফ আমাকে সামনের দিকে হচ্ছে পারসু করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো ওই সময়টা থেকে হচ্ছে আমি ঢাকা ভার্সিটিতে এমবিএ শুরু করি। এবং ঢাকা ভার্সিটিতে এমবিএ শুরু করে আমি স্কয়ার ফার্মায় জয়েন করি সাপ্লাই চেইনে। দেন ওখান থেকে কন্টিনিউয়াসলি স্টিল নাও এখন পর্যন্ত কিন্তু আমি পড়ে যাচ্ছি। এবং আপনার সেপ্টেম্বরে আমি কেলগ ম্যানেজমেন্ট স্কুল থেকে অ্যাডভান্স সেলস অ্যানালিটিক্সের কোর্স করতে যাচ্ছি। সো এটার পিছনেই মেইন রিজন যেটা আমার সবসময় মনে হয়, একজন মানুষ লাইফে ভালো করার জন্য হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, পড়াশোনার কোনো বিকল্প নেই। গত সপ্তাহে আমি ডন সামদানের একটা মাস্টার ক্লাসে আই ওয়াজ পার্টিসিপেটিং। সো ওখানে কথা বলতে বলতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা বের হলো, যে একটা মানুষ জীবনে সাকসেসফুল হওয়ার জন্য 3টা স্টেপ ইজ গুড এনাফ। নাম্বার 1 হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে জানা, আমার স্ট্রং দিকগুলো কি, আমার উইকনেসগুলো কি। সেকেন্ড হচ্ছে লার্নিং অ্যাজিলিটি, অর্থাৎ আমার শেখার ইন্টেনশনটা আছে কিনা, শেখার ইন্টেনশন থাকলে কিন্তু শেখা যায়। দেন ফাইনালি এনেবল করা, মানে আমি একা যদি ভালো করি কখনোই খুব বেশি দূর যেতে পারবো না। সো ওয়েন আই এম কম্বাইনিং মাই টিম এবং আমার আশেপাশে ইকোসিস্টেমে যেসব মানুষজন আছে, তখন ওভারঅল এই অর্গানাইজেশনাল সাকসেস, পার্সোনাল সাকসেস অনেক ইজিলি আসে। এটাই ইন ভেরি শর্ট হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং লাইফের সামনের দিকে কিভাবে যাওয়া যায়। ভাই, শুরুতে একটা কথা বললেন যে আপনি মফস্বল থেকে বেড়ে উঠেছেন। তো সাধারণত যেটা হয় আমাদের সমাজে আমরা এটা ধরেই নিই, যারা মফস্বল থেকে এসেছে তারা হয়তো আমাদের সাথে কম্পিট করতে পারবে না। এই নিয়ে কি কি চ্যালেঞ্জ ছিল আপনার লাইফে, বা নিজেকে তো আসলে ডেভেলপ করতে হয়েছে। দেখা যায় যে শহরের একটা ছেলে মেয়েও যেখানে ইংরেজিতে কথা বলতে হিমশিম খাচ্ছে, কালচারাল ব্যারিয়ার থাকছে, সেখানে আপনার জন্য তো ব্যারিয়ারটা আরো বেশি ছিল। অ্যাবসলিউটলি, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই যে রেসটা সবার জন্য সেম জায়গা থেকে শুরু হয় না। যারা আমরা মফস্বল থেকে আসা, যারা ইভেন হচ্ছে গ্রাম থেকে আসা, আমরা কিন্তু অনেক পিছন থেকে রেসটা শুরু করি। ইট ডিপেন্ডস অন আমি আসলে কোন পেসে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
আমি যদি আমার মেয়ের সাথে নিজেকে কম্পেয়ার করি, আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ও খুবই ভালো এনভায়রনমেন্ট পাচ্ছে। নেটফ্লিক্সে আমেরিকার একটা বাচ্চা যে মুভি দেখছে, শি ইজ সিইং দ্যাট এট দ্য সেম টাইম। আজকে ইন্টারনেটের জন্য যে ইনফরমেশনটা আজকে রিলিজ হচ্ছে, শি গেট অ্যাক্সেস টু দ্যাট ইমিডিয়েটলি। আমাদের সময় তো মফস্বলে ইভেন ইংলিশ নিউজ পেপারও ছিল না। সো আসলে রেস্ট একটু শুরু থেকেই মানে পিছিয়ে শুরু করতে হয়, বাট পেসটা ধরে রাখতে হয়। আচ্ছা, মফস্বলে থাকলে যেটা হয়, যেমন আমি কি করতাম, আমি চেষ্টা করতাম সবসময় ইংলিশ নভেলগুলা বইগুলা পড়তে। আচ্ছা, দেন আমাদের সময় বিটিভি ছিল শুধু, আমরা যখন ছোট ছিলাম, আমার বয়স অনেক বেশি, সো তখন আমরা মুভি অফ দ্য উইকে ওই মুভিটা কখনোই মিস করতাম না। আচ্ছা, সো দেখতে দেখতে একটু একটু করে এই লার্নিং এর যে হ্যাবিট, এটা থেকে কিন্তু আস্তে আস্তে নিজের কম্পিটেন্স গুলো গ্রো হয়। ওকে, যেন আমি যখন অর্গানাইজেশনে জয়েন করি, ফর এক্সাম্পল আমি যখন স্কয়ারে জয়েন করছিলাম, আমার সাথে খুব ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করা খুব ভালো ভালো ফ্যামিলির বাচ্চা কাচ্চারা ছিল। সো দেখতাম যখন অফিসে কোনো একটা ডিসকাশন হচ্ছে, তারা টপ লিডারদের সাথে গাড়ি নিয়ে কথা বলছে, যে আজকে এই গাড়িটা দেখে আসলাম, এই গাড়িটা চালিয়ে আসলাম, যেখানে আমি হয়তো জীবনে তখন পর্যন্ত কোনোদিন কোনো প্রাইভেট কারেই উঠিনি। সো আই অলওয়েজ ইউজ টু ফিল লেফট বিহাইন্ড, যে আসলে এই ডিসকাশন গুলাতে তো আই এম নট পার্টিসিপেটিং, এবং একটা সময় মনে হতো যে আই এম লিভিং বিহাইন্ড, আমি আসলে অনেক পিছিয়ে যাচ্ছি। সো ওখান থেকে অপশন ছিল দুইটা, একটা হচ্ছে নিজের লাইফের উপর হচ্ছে একেবারে বীতশ্রদ্ধ হয়ে সবসময় নিজেকে একটা সেলের মধ্যে নিয়ে যাওয়া, অথবা স্টেপ আউট করা কমফোর্ট জোনের বাইরে থেকে। যেমন আজকে আপনার সাথে আমি এখানে কথা বলছি, আই এম ভেরি ভেরি আনকমফোর্টেবল উইথ স্পটলাইট, ভেরি মাচ, বাট স্টিল ওয়েন ইউ ইনভাইটেড মি, আমি এসে কিন্তু আই এম টকিং উইথ ইউ বিকজ আই এম চ্যালেঞ্জিং মাই লিমিট, সো দ্যাট আসলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আমি কথা বলতে পারি। কারণ একবার, দুইবার, তিনবার, 10 বার কথা বলতে বলতে এক সময় দিস উইল বিকাম মাই কমফোর্ট জোন। তখন হয়তো আজকে থেকে 10 বার পরে আপনি আমাকে গান গাইতে বললে আই উইল ডু দ্য সেম হিয়ার। আজকে পারবো না, আগে থেকে জানিয়ে রাখছি। সো এই গ্র্যাজুয়াল প্রোগ্রেশনটা জানা থাকলে ইজিয়ার হয়। আমি যদি আমার লাইফের শুরুতেই জানি, বা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি জানি ওয়ার আই ওয়ান্ট টু সি মাইসেলফ আজকে থেকে 2 বছর 4 বছর পরে, নট নেসেসারি এই টার্গেটটা ভেরি মাচ ফিক্সড থাকতে হবে, ইট ক্যান ইভলভ। আমি আসলে কোন মানুষজনের সাথে মিশছি, কোন কনটেক্সট, বাট ওই গোলটা থাকাটা কিন্তু জরুরি। সো মফস্বলের থেকে যারা আসে তাদেরকে স্ট্রাইভটা একটু এডিশনাল দিতে হয়, এটাই আমার কি পয়েন্ট। আচ্ছা, তার মানে পুরো গল্প থেকে আসলে যে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় দর্শকেরা বুঝতে পারছেন। আমরা অনেকে আমাদের জায়গা থেকে মনে করি যে আমি এটা পাইনি জীবনে, আমি এই জন্য ওর মতো হতে পারিনি। আসলে যার কাছে যেটা থাকে, বলে না যে যা আছে তা নিয়ে যুদ্ধে নেমে পড়ো, তেমন অবস্থা যেটা আছে, বা যখন থেকে আসলে শুরু করা যায়। ভাইয়ার প্রথম চাকরির অভিজ্ঞতাটা জানতে চাই, এবং কখন আসলে ঢাকায় শিফট হওয়া হলো, এবং তারপরে এই যে কম্পিটিটিভ মার্কেটের সাথে কখন মানে নিজেকে ওই কম্পিটিশনের সাথে নিয়ে আসলেন। আমার প্রথম ঢাকায় আসি আমি আমার ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পরে, যে ভর্তি কোচিং করার জন্য। সো দেন হচ্ছে আমি আমার গ্র্যাজুয়েশন বিবিএ করি এশিয়ান ইউনিভার্সিটি থেকে, উত্তরা ক্যাম্পাসে পড়তাম তখন। ফার্স্ট জব হচ্ছে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই ইন্টার্নশিপটা শেষ করি, সাইড বাই সাইড আমার ক্লাস চলছিল, আই ওয়াজ ডুইং ইন্টার্নশিপ ইন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সেটা শেষ করার পরে আমি জয়েন করি আইডিএলসি ফাইন্যান্সে, ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে। তখন ওই ডিপার্টমেন্টের নাম ছিল স্ট্রাকচার্ড ফাইন্যান্স। সো চ্যালেঞ্জ যেটা ছিল, আমি আমার আশেপাশে দেখতাম সবাই আইবিএ গ্র্যাজুয়েট, অ্যান্ড আই এম কামিং ফ্রম এ ভেরি ভেরি লেটস সে নট টপ ক্লাস ইউনিভার্সিটি। তো তখন ওই কনফাইনমেন্টটা, যে আসলে আমি একটা ফোরামে স্ট্রাইভ করতে পারবো কিনা, বা অন্যরা আসলে প্রফেশনালি যে ভাষায় কথা বলছে ওই ভাষাটা আমার জানা ছিল না। সো ওখান থেকে দেখতে দেখতে একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে আই ক্যান আইদার লিভ ইন দিস ওয়ে, এভাবে করে হয়তো 10 বছর 15 বছরে আই ক্যান ইমপ্রুভ ওয়ান স্টেপ ফার্দার, অথবা আই ক্যান টেক স্টেপ টু চেঞ্জ মাই লাইফ। ওকে, সো সেখান থেকে আসলে আমি ঢাকা ভার্সিটিতে এমবিএ করার জন্য ইন্টারেস্টেড হই। এবং তখন হচ্ছে এমবিএ করতে করতে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্টের প্রতি আমার খুব আগ্রহ জন্মে, যে কনসেপ্টটা নতুন, নামটা নতুন। সো আমি স্কয়ার ফার্মাসিউটিক্যালে একটা ইন্টারভিউর কল পাই, ফরচুনেটলি, কারণ আসলে আমি আমার যে ব্যাকগ্রাউন্ড, কলটা পাওয়ার কথা ছিল না, বাট সামহাউ আই গট দ্য কল। এবং ওই অপরচুনিটিটাকে আমি এমব্রেস করার জন্য ঢাকা মার্কেটে সাপ্লাই চেইনের যত বই ছিল ততগুলো বই কিনে আই স্টার্টেড স্টাডিং।
ওকে, শুনে খুব অবাক হওয়ার কিছু নাই, বই আসলে একটাই ছিল। আচ্ছা, তাই মনে করছি হয়তো অনেক ছিল। না, একটাই বই ছিল, বাট আমি বইটা ইন্টারভিউর আগে 5 বার পড়ে শেষ করি, 5 বার। উইদিন 1 মান্থ। সো দেন ওয়েন আই অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, তখন আই গট সিলেক্টেড। আমি সিলেক্টেড হওয়ার কোনো কারণই ছিল না, বাট ওই যে এই বইটাকে আমি একদম আত্মস্থ করে আই ওয়াজ সো মাচ প্রিপেয়ার্ড সো দ্যাট আই গট দ্য অপরচুনিটি। এবং যখন ভাইভাতে ডাক পাই রিটেনের পরে, কোম্পানি সম্পর্কে আমি এত বেশি স্টাডি করি যে আমার ইন্টারভিউ বোর্ডে কোম্পানি যারা ছিলেন তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন আমার সামনে যে এই ছেলে তো আমাদের চেয়ে বেশি জানে আমাদের কোম্পানি সম্পর্কে। কারণ আমি জানতাম ইফ আই ডোন্ট ব্রিং এনিথিং এক্সট্রাঅর্ডিনারি টু দ্য টেবল, আমার কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই আর কি। সো দ্যাটস ওয়াই, সো অ্যাজ ইউ সেইড বিফোর, যে আসলে আমার যে কম্পিটেন্স, আমার যে স্কিল, আমার যে অ্যাবজর্ব করার অ্যাবিলিটি, সেটা দিয়ে যদি আমি ফুল হার্টেডলি ড্রাইভ না দেই, সেক্ষেত্রে আসলে আমার জন্য সামনে এগিয়ে যাওয়াটা টাফ। সো আমি যে কনটেক্সটেই থাকি না কেন, আমি যদি ওই সবসময় প্যাসিমিস্টিক ওয়েতে চিন্তা করি যে আমার কেন মফস্বলে জন্ম হলো, আমার বাবা কেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, আমার কেন হচ্ছে এই স্কিলটা নাই, দেন আই ক্যান নেভার মুভ ফরওয়ার্ড। সো ভেরি মাচ অ্যালাইন্ড উইথ ইউ। এখানে একটা জিনিস জানতে পারলাম, আরেকটা, সেটা হচ্ছে আমরা যখন কোথাও ইন্টারভিউ দিতে চাই তখন আমরা নিজেদেরকে একটু নিয়ে বেশি জানি যে আচ্ছা আমি কোন জামাটা পরে যাচ্ছি আজকে, আমার কি কি কোয়েশ্চেন করবে, আচ্ছা আমি মার্কেটিংয়ে পড়েছি তাহলে আমার মার্কেটিংয়ে হয়তো এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এবং মোটামুটি আমরা ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য লিখিত পরীক্ষায় প্রস্তুতি নিয়ে যাই। কিন্তু আপনার ক্ষেত্রে যেটা শুনলাম যে আপনি কোম্পানি সম্পর্কে অনেক জানাচ্ছেন, সেই কোম্পানি নিয়ে স্টাডি করেছেন, সো আমাদেরও উচিত সেটা করা। আপনার এই তো ছিল হচ্ছে আপনার প্রথম চাকরির ঘটনা বা বাট এই যে আজ এখানে রয়েছেন, যেখানে আসলে আমরা আপনাকে বলছি একজন সফল ব্যক্তি, আপনাকে আমরা অনুকরণ করছি বা চেষ্টা করছি অনুকরণ করার, এখানে আসার জন্য আসলে অনেক স্ট্রাগল ছিল, অনেক ব্যাপার ছিল, কি কি ছিল? মেইন স্ট্রাগল যদি বলি, আমার প্রত্যেকটা জবই একটা রোল থেকে আরেকটা রোলে ভেরি মাচ ডিফারেন্ট। আচ্ছা। সো আমার প্রথম ফাইন্যান্সে শুরু করার পরে আমি যাই সাপ্লাই চেনে প্ল্যানিং, অপারেশনাল এক্সিলেন্স। আমি গ্রামীণ ড্যানোনে এর আগে ইন্ডাস্ট্রিয়াল হেড পর্যন্ত ছিলাম, মানে আমি বিইং আ বিজনেস গ্র্যাজুয়েট, আমার ব্যাকগ্রাউন্ড বিবিএ এমবিএ, বাট আমি কিন্তু হেড অফ ম্যানুফ্যাকচারিং মানে হেড অফ ফ্যাক্টরি ছিলাম, হুইচ ইজ ভেরি মাচ ইউনিক। সো আমার মনে হয় যে চ্যালেঞ্জ নেওয়ার যে ইচ্ছাটা, ইন্টেনশনটা, দ্যাট রিয়েলি গেভ মি অপরচুনিটি টু গ্রো ফার্দার। এবং যখনই আমি নতুন কোনো একটা রোল শুরু করেছি, সবসময় কিন্তু আমার মনে এই ভয়টা কাজ করেছে যে আমি গোয়িং টু ফেইল। এই ফিয়ার অফ ফেইলিওর কিন্তু হেল্প মি টু লার্ন অ্যান্ড স্ট্রাইভ ফার্দার। এবং যখন আমি কোনো একটা কনটেক্সটে কোনো একটা গ্রুপের সাথে কাজ করেছি, সবসময় কিন্তু আই হ্যাভ সারেন্ডার যে আমি এখানে আসছি, আমি কিন্তু কিছুই জানি না, সো অ্যাপ্রোচ টু দ্য টিম, প্লিজ হেল্প মি টু লার্ন, টু বিল্ড টুগেদার। সো এটা খুব কাজে দিয়েছে। এবং আমার এক্সপিরিয়েন্সে আমি যেমন দেশের বাইরে অনেক বছর কাজ করেছি, আমি নোভার্টিস জাপানে ছিলাম, আমি নোভার্টিস অস্ট্রিয়া ছিলাম। সো এই ক্রস কালচারাল কনটেক্সটে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো হয়তো ডিফারেন্ট। মানে যেমন জাপানে যদি আমি বলি যে আমি কিছুই জানি না, ভেরি হাম্বল, ভেরি হচ্ছে পোলাইট, এটা অনেক বড় একটা গুণ। এভরিবডি রিয়েলি অ্যাপ্রিসিয়েটস যে দীপেশ সান মানুষটা খুবই ভালো, ভেরি মাচ ডাউন টু আর্থ। আর সেম জিনিসটা যদি আমি ইউরোপে করি, নেক্সট মিটিং থেকে আমাকে আর মিটিংয়েই ডাকবে না, বলবো ও তো কিছু জানেই না, কারণ ও নিজেই বলছে। সো এই ক্রস কালচারাল কনটেক্সটগুলোতে বোঝাটা জরুরি যে কোন জিনিসটা কোন কালচারে, কোন কনটেক্সটে মোর ইম্পর্টেন্ট, এটা হেল্প করে। দেন কিছু কিছু জিনিস হচ্ছে ইউনিভার্সাল। আমি যে কোম্পানিতেই চাকরি করি, যাই করি না কেন, আমার হচ্ছে হার্ড ওয়ার্কিং, আমি যে রোলেই থাকি না কেন, ইট অলওয়েজ পেজ অফ। কিছুক্ষণ আগে ইন্টারভিউর আগে কথা হচ্ছিল যে এখনকার যুগে একটা অনেক টপিক আসে ভাইরাল, বাট ভাইরালটা হচ্ছে সাস্টেইন করে না। কিন্তু রিজন হচ্ছে ওই ভাইরালটার পিছনে যদি হার্ড ওয়ার্ক, এঙ্গেজ না হয়, সেক্ষেত্রে সেই ভাইরালটা কিন্তু খুব বেশি দিন সাস্টেইন করে না। আই এম নট সেইং দ্যাট ভাইরাল হওয়াটা খারাপ, যে ভাইরালটা হচ্ছে চর্চার মাধ্যমে আসে, যে হচ্ছে এক্সপোজারটা হচ্ছে হার্ডওয়ার্কের থ্রুতে আসে, সেটা সাস্টেইন করে। আদারওয়াইজ কিন্তু ওই সাকসেসটা খুব বেশি দিন সাস্টেইন করে না। এই ভাই একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে সাপ্লাই চেইন নিয়ে।
সাপ্লাই চেইন একটা খুব কঠিন বিষয়, এর পাশাপাশি সাপ্লাই চেইন বলা হয় যে যারা জানে তাদের জন্য ফিউচারটা তাদের জন্য। এই সাপ্লাই চেইন নিয়ে আপনি কাজ করেছেন, সাপ্লাই চেইন নিয়ে যখন কাজ করেছিলেন তখন কি কি মনে হয়েছিল যে আসলে আমাদের যারা তরুণরা রয়েছে সাপ্লাই চেইন তাদের কেন জানা উচিত বা এটা জানলে আসলে বেনিফিটস কি? বেসিক্যালি একটা অর্গানাইজেশন রান করানোর জন্য সাপ্লাই চেইন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। পুরোটাই সাপ্লাই চেইনই বলা যায়। সাপ্লাই চেইন এন্ড টু এন্ড হোল অর্গানাইজেশনের ফ্লোটা সাপ্লাই চেইন এর থ্রুতে লিড করা হয়, কোঅর্ডিনেট করা হয়। বাংলাদেশে ওয়ান অফ দ্য মেজর গ্যাপ হচ্ছে অর্গানাইজেশনগুলোতে সাপ্লাই চেইন বলতে যা বোঝানো হয় ওইটা আসলে পিওর সাপ্লাই চেইন না। আচ্ছা, দিস ইজ ভেরি মাচ প্রকিউরমেন্ট ড্রিভেন। ওকে, সো প্রকিউরমেন্টকেই অর্গানাইজেশনগুলো সাপ্লাই চেইন ভাবে, হুইচ ইজ নট। দেন আরেকটা মিসকনসেপশন হচ্ছে ভাবে যারা সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে কাজ করে দে শুড রান সাপ্লাই চেইন। ওইটা একটা ভুল কনসেপ্ট। রিজন হচ্ছে সাপ্লাই চেইন হচ্ছে একটা ইন্টিগ্রেটেড প্রসেস যেখানে একদম মার্কেটিং থেকে শুরু করে সেলস থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং, ফোরকাস্টিং, এভরিথিং ইন্টিগ্রেটেড। সো এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের কাজ না। বড় বড় অর্গানাইজেশনগুলোতে লিডিং পজিশনে যেতে হলে সাপ্লাই চেইন এক্সপিরিয়েন্সটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এই কনসেপ্টটা রিসেন্টলি বাংলাদেশে গ্রো করা শুরু করেছে, যদিও ওয়ার্ল্ডে কিন্তু এটা অনেক আগে থেকেই। সো এইখান থেকে হচ্ছে আমাদের ইউথে লেভেলে যে মেইন চ্যালেঞ্জটা আসে যখন কারো ইন্টারভিউ নিতে যায়, এভরিবডি ওয়ান্টস টু বি মার্কেটিয়ার, এভরিবডি ওয়ান্টস টু বি ইন দ্য মেইন স্ট্রিম। বাট মেইন স্ট্রিমে যাওয়ার জন্য যে কোর ব্যাকগ্রাউন্ডের কাজটা জানা লাগে ওই কাজটা মিসিং হয়ে যায়। সো এ পার্সন ক্যান বি ভেরি গুড মার্কেটিয়ার বাই নোয়িং সাপ্লাই চেইন অ্যাজ ওয়েল। আচ্ছা, সো আমি যখন সাপ্লাই চেইন নিয়ে কথা বলছি এখন, একটা বিগ পোর্শন অফ মার্কেটিয়ার্স আর রিয়েলি ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট ইট বিকজ অ্যাজ ইউ সেইড সাপ্লাই চেইন ইজ ফিউচার। এবং সাপ্লাই চেইনের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং সবকিছু কম্বাইন করে বিজনেস উইল বি রান ইন দ্যাট ওয়ে। সো আপনি মার্কেটিংয়ে কাজ করেন, আপনি হচ্ছে প্রেজেন্টার হন, knowing supply chain is very much important. Not necessarily you have to do everything by yourself, but if flowটা জানা থাকলে you can guide people, you can run the organization. আপনি অনেক কিছু একসাথে পারছেন এবং করছেন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আসলে আপনার এক্সপার্টাইজ কোনগুলো বা আসলে কি কি সাবজেক্টের উপর আপনি দক্ষ, তাহলে সেগুলো কি কি সাবজেক্ট হবে? খুবই টাফ কোশ্চেন। রিজন হচ্ছে যেটা আমার যেটা পার্সোনাল কনসেপশন সেটা হচ্ছে একটা মানুষের জন্য দুইটা জিনিস খুবই জরুরি। আচ্ছা, একটা হচ্ছে লার্নিং অ্যাজিলিটি, সে শিখতে পারে কিনা কোনো জিনিস, শেখার আগ্রহ আছে কিনা। সেকেন্ড হচ্ছে ইন্টেনশন, যেটা একদম রিলিজিয়াস ভাষায় বললে হচ্ছে বলা হয় নিয়ত। সো কারো যদি এই ইন্টেনশনটা থাকে and that person is open to learning, in that case any skill can be acquired. So অর্গানাইজেশন রান করানোর জন্য বা আমি যদি আমার নিজের ক্যারিয়ার প্রোগ্রেশন দেখি, which really helped me is process driven thinking. So যে কোনো একটা প্রবলেমে হোক, যে কোনো একটা অর্গানাইজেশন হোক, at first I want to understand ওই অর্গানাইজেশনের প্রসেসগুলো কি। আচ্ছা, এবং প্রসেস যদি না থাকে প্রসেস ডিফাইন করা, এবং তখন ওই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে কার রোল কোনটা সেটা বুঝে দেন হচ্ছে সবাইকে ওই অ্যাবিলিটি বা সবাইকে ওই রিসোর্সটা দেয়া যাতে সবাই একসাথে প্রবলেম সলভিং এর জন্য কাজ করতে পারে। আচ্ছা, সো আমার বোধহয় এক্সপার্টাইজ এই জায়গাতে আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করতে পারি। আচ্ছা, আমি যে কোনো অর্গানাইজেশনকে অ্যানালাইজ করে, কোনো রোলকে অ্যানালাইজ করে বুঝতে পারি যে হোয়াট আর দ্য প্রসেস বিহাইন্ড, দেন সেটাকে এস্টাবলিশ করে সামনের দিকে বিল্ড আপ করা। দিস ইজ মাই কোর এক্সপার্টাইজ। আচ্ছা ভাই, আপনি এখন একজন ম্যানেজিং ডিরেক্টর। স্বাভাবিকভাবেই যখন একজন এন্ট্রি লেভেলের মানুষ আপনার অর্গানাইজেশনে ঢুকছে, তখন যখন তার কাছে কাজের প্রেশারটা আসছে তখন অনেকে মনে করে আচ্ছা হয়তো ম্যানেজিং ডিরেক্টরের কোনো কাজ নেই বা হয়তো সে খুব আরামেই থাকছে, সব কাজ আমরা করছি। আপনার এই পজিশনে আপনাকে আসলে প্রতিনিয়ত কি কি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে? সো আমার অর্গানাইজেশনে এটা ভাবার স্কোপটা একটু কম। রিজন হচ্ছে আসলে অফিস থেকে মোস্ট অফ দ্য টাইম আমি সবার পরে বেরোই। আচ্ছা, মানে আমি অর্গানাইজেশনে এই কালচারটা ভেরি কনসিয়াসলি এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে বস থাকা মানে যে অন্যরা থাকতে হবে তা না। সো অলমোস্ট প্রতিদিনই দ্য লাস্ট পার্সন লিভিং দ্য অর্গানাইজেশন, লিভিং দ্য অফিস ইজ মি। সো এটা সবার মধ্যে ওই স্বতঃস্ফূর্ততা দেয় যে না আমি শুধু একা কাজ করে যাচ্ছি না, টপ লিডার হিমসেলফ অর হারসেলফ ইজ অলসো ওয়ার্কিং। এবং আমি আমার টিমের সবাইকে অ্যালাউ করি, নট অনলি অ্যালাউ ইজ রং ওয়ার্ড, আসলে এনকারেজ করি টু টেক লিভ।
So, আমি যত না লিভ নেই, যারা আমার সাথে কাজ করে, যারা আমার কাছে রিপোর্ট করে, তারা তার চাইতে অনেক বেশি লিভ নেয়। আচ্ছা, ইউ নো সাম অফ মাই কলিগ, সো ইউ ক্যান ক্রস চেক। ওকে। সো এটা আমি করি এই কারণে যে যদি আমি মানুষকে ওই অপশনটা না দেই, ওই সুযোগটা না দেই টু হ্যাভ রিল্যাক্সিং টাইম, টু হ্যাভ শাটডাউন টাইম, ইন দ্যাট কেস খুব লং রানে ওই মানুষটার প্রোডাক্টিভিটি কাজ করবে না। সো আমি যদি আমার কথা বলি, আমার একটু ব্রেক কম লাগে, বাট তাই বলে আমি নিজের আয়নায় সবাইকে দেখার চেষ্টা করি না, অন্যদের ব্রেক বেশি লাগে। সো আই এনকারেজ পিপল টু টেক লিভ। এবং আমি কি করি না করি অর্গানাইজেশনে খুব কনফিডেন্সিয়াল যেসব জিনিসপত্র, তাছাড়া বাকি সবার কাছে এক্সপোজারটা আছে। আমি প্রত্যেক সপ্তাহে যারা আমাকে রিপোর্ট করে প্রত্যেকের সাথে মিনিমাম 1 ঘন্টা করে বসি। তো সবাই জানে টপ প্রায়োরিটি কি, তার টপ প্রায়োরিটি কি, আমার কাছ থেকে তার এক্সপেকটেশন কি, এন্ড ভাইস ভার্সা। সো ওই বিল্ড আপ গুলো টুগেদার হয় আর কি। তার মানে আমরা বলতে পারি আপনি একজন গুড লিডার। এটা পিপল ওয়ার্কিং উইথ মি উইল সে, আমার জানা নেই। সো বিকজ যেহেতু আপনি আপনার এমপ্লয়ীদের কথা শুনছেন, তাদেরকে সেই ছাড়টা দিচ্ছেন এবং তাদেরকে এটা ফিল করাচ্ছেন যে আমার কাজ আছে বা আমি কাজ করি। মোস্ট অফ দ্য ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে জুনিয়র পজিশনে যারা আছে তারা এটা ফিল করতে পারে না যে আসলে আমার বসের কি কাজ আছে, না আমার বস সব কাজ আমাকেই দিয়ে করায়। সো এটা আপনি ফিল করাচ্ছেন এবং এতে তারাও দায়বদ্ধ হচ্ছে তার কাজের প্রতি, যে সবাই মিলে কাজ করছে, যেমনটা আপনি বললেন। কিন্তু যদি আপনাকে বলি যে পুরো জীবনটা বা পুরো এই যে কর্মক্ষেত্রের সময়টুকু প্রতিদিন তো আর এমন না যে খুব ভালো যাচ্ছে, সুন্দর যাচ্ছে, চ্যালেঞ্জ থাকছে যেগুলো উতরে উঠতে হচ্ছে। কখনো দেখা যাচ্ছে গল্পগুলো এমনও হয় যেগুলো হয়তো মনে করলে ফ্রাস্ট্রেশন আসছে বা খারাপ লাগছে, সেই গল্পগুলো কি? ফ্রাস্ট্রেশন, খারাপ লাগা ভেরি ন্যাচারাল এবং ভেরি হচ্ছে রেগুলার অ্যাজ ওয়েল। আমি আসলে যত একজন মানুষ গ্রো করে, দ্যাট পারসন বিকামস মোর অ্যান্ড মোর লোনলি। দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। সো আমার অর্গানাইজেশনে আমি যেটা করেছি, আই এম এ ভেরি মাচ পারপাস ড্রিভেন পারসন। আমি আসলে যেখানে যে রোলই করি না কেন, আই হ্যাভ এ পারপাস অ্যান্ড আমি সেটার সাথে স্ট্রাইভ করার চেষ্টা করি। সো আমার টিমে বাকি যারা আছে, আমি প্রত্যেকের কিন্তু ইন্টারভিউ নেই ওয়েন দে গট রিক্রুটেড। ইন্টারভিউ নেওয়ার পিছনে মেইন উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু স্কিল দেখি না বা সে কোন ব্যাকগ্রাউন্ডে সেটা দেখি না, রাদার দেন দ্যাট মাইন্ডসেটটা দেখার চেষ্টা করি, সে কতটা ফোকাসড এবং সে কতটা অর্গানাইজেশনাল কালচার এবং পারপাসের সাথে হচ্ছে ইন্টিগ্রেটেড। ওকে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যখন পারপাস ড্রিভেন লোকজন আমার আশেপাশে কাজ করে, আমার যখন ডাউন টাইম আসে, when I am frustrated, depressed, তখন ওই মানুষগুলোর কাছ থেকে কিন্তু I take motivation. So rather than that হচ্ছে just looking into me motivating them, it's more about also I get a lot of motivation from my team. তো এই সাপোর্ট সিস্টেমটা ক্রিয়েট করা যাতে সবাই একসাথে কাজ করে এবং আমার ডাউন টাইমে যেন আই ক্যান টেক এনার্জি ফ্রম মাই ওন টিম। ওকে, এবং একটা জিনিস আমার যেটা মনে হয় অন্য লিডারদেরকে দেখে, নিজের জীবনে যাদের সাথে কাজ করেছি বা দূর থেকে দেখেছি, লিডাররা অনেক বেশি নিজেদের দুর্বলতাকে শেয়ার করতে হচ্ছে ভয় পান। আমার ক্ষেত্রে যেটা হয়, whenever I am going through a tough time, whenever I am going through a vulnerable time, এবং অর্গানাইজেশন কোনো ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, প্রথম কাজটা আমি যেটা করি, আমার টিমের সাথে আমি এটা শেয়ার করি। ওকে, আসলে অর্গানাইজেশন ইজ গোয়িং থ্রু দিস ক্রাইসিস অ্যান্ড আই অ্যাকচুয়ালি ডোন্ট নো হোয়াট টু ডু। ওকে, সো সাপোর্ট মি in how to build together, how to go forward together. So আমার জন্য আমার প্রায় 20 বছরের ক্যারিয়ার, এই 20 বছরের ক্যারিয়ারে এটা আমাকে অনেক সাপোর্ট করেছে। rather than that trying to solve everything solely, আমি আসলে সবাইকে কম্বাইন করেই we build things together. Okay, so এটাই আমাকে সাপোর্ট করে এবং খুব ফ্রিকোয়েন্টলি আসলে অনেক ডাউন টাইম আসে, এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই আর কি। ওকে, সো আপনি একটা সিস্টেম বানিয়ে নিয়েছেন যেখানে আসলে সকলে আমরা সকলের তরে, এই প্রবাদটা একদম সঠিক আপনার অর্গানাইজেশনের জন্য। এখন আপনি সফল, আমরা কমপক্ষে আপনাকে সফলভাবেই দেখছি, বরঞ্চ এভাবে বলতে পারি যেই ইউনিভার্সিটিতে আসলে বিবিএ জীবনে আপনি যেতে পারেনি, সেই ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন এবং সেখানে আপনি প্রতিনিয়ত সেখানকার মানুষদেরকে মোটিভেটেড করছেন। সো এটা আসলে ব্যক্তিগত সফলতা বা নিজের কাছে নিজের একটা প্রশান্তি। এই সফলতাটা পেতে অনেক সময় লেগেছে, যে দীর্ঘ 20 বছরের একটা জার্নি, কিন্তু এটা ধরে রাখতেও কিন্তু হবে যেন এই সফলতাটা আরো বাড়তে থাকে। ধরে রাখার জন্য কি করতে হচ্ছে প্রতিনিয়ত? আমি আসলে ধরে রাখার জন্য খুব বেশি কিছু করি না।
ফার্স্ট অফ Okay. অল রিজন যেটা হচ্ছে আমার মনে হয় কোনো কিছুকে খুব ধরে রাখতে চেষ্টা করলে সেই জিনিসটা আসলে তখন আর থাকে না, ছিটকে পড়ে। ছিটকে পড়ে। আমার অন্যান্য কান্ট্রিগুলোতে কাজ করার এক্সপিরিয়েন্সে যেটা মেজর আমার লার্নিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশি পিপল অ্যান্ড আদার কান্ট্রি পিপল। আমরা ছোটবেলা থেকে একটা কনটেক্সটে মানুষই, আমাদের আশেপাশে অনেক মানুষজন, হুম। মা, খালা, চাচা, চাচি, কাজিন, অসংখ্য মানুষজন। রিজন সহজ, বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ডেন্স কান্ট্রি। সো স্কুল থেকে শুরু করে সব জায়গায়, আমি পাবলিক স্কুলের স্টুডেন্ট, সরকারি স্কুলে পড়াশোনা করেছি। সো আমরা সবসময় কিন্তু ডিপেন্ড করি, সবসময় কিন্তু আমাদের ফোকাসটা থাকে আমার আশেপাশের মানুষজন আমার সম্পর্কে কি বলছে, আমি সফল কি সফল না, আমি গুড লুকিং কি গুড লুকিং না, আমার জামা কাপড় ভালো কি ভালো না। আমরা কিন্তু ছোটবেলা থেকে এটা ডিপেন্ড করি, হোয়াট ইউ আর টেলিং মি, হোয়াট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট মি, এবং এটা নিয়ে কিন্তু আমাদের বেড়ে ওঠা। সো এই জন্য সফলতার সংজ্ঞাটা তখন অনেক বেশি ঠুনকো হয়ে যায় যখন আমার সফলতা ডিপেন্ড করে হোয়াট আর পিপল টকিং অ্যাবাউট মি। সো আর অন্যান্য দেশগুলোতে কি হয় যে আমি আসলে নিজের কোর কম্পিটেন্স বা নিজের কোরটাকে বিল্ড করি, আমি জানি আমি দীপেশ, আমি কে, আমার ভিতরে কি, এবং আমি কি চাই, সামনে কি করতে চাই। তখন কিন্তু আদার পিপল হোয়াট দে আর টকিং অ্যাবাউট মি খুব বেশি কিছু আসে যায় না। যেমন আমাদের মধ্যে অনেকে কিন্তু, আমি ফেসবুকে কোনো একটা পোস্ট করলে কয়টা লাভ, কয়টা লাইক পড়লো, কয়টা কমেন্ট পড়লো, এটা দিয়ে হচ্ছে আমাদের জীবনের সফলতা চিন্তা করি, স্টুডেন্ট লাইফে বিশেষ করে। বাট দেশের বাইরে গিয়ে দেখেছি অধিকাংশ মানুষজনের কিন্তু কোনো ফেসবুক প্রোফাইলই নাই। মানে আই মাইসেলফ, আমার 2012 থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত আই হ্যাড ডিঅ্যাক্টিভেটেড মাই ফেসবুক প্রোফাইল। সো এতে সুবিধা কি হয়? এতে সুবিধা যেটা হয়, ওয়েদার ইউ আর টেলিং মি সাকসেসফুল অর নট, এটা আমার কিন্তু মাইন্ডসেটে খুব বেশি কোনো পার্থক্য এনে দেয় না ফার্স্ট অফ অল। সো আমার সামনের দিকে আগানোর জন্য, আমার হচ্ছে নিজেকে শার্প রাখার জন্য ওই ড্রাইভটা কিন্তু নিজের ভিতর থেকে আসে। এবং সেটার জন্য কি হয়, গত 4 বছরে আমি গ্রামীণ ড্যাননের ম্যানেজিং ডিরেক্টর, এবং প্রথম যখন আমি গ্রামীণ ড্যাননের ম্যানেজিং ডিরেক্টর হই আই ওয়াজ 38। সো আই কুড হ্যাভ থট, ওকে আমি ম্যানেজিং ডিরেক্টর, সো আমি কি শিখবো, আমার আর শেখার কি আছে, আমি তো অনেক কিছু জেনে গেছি। বাট তা না করে হোয়াট হ্যাপেন্ড, গত 4 বছরে আই হ্যাভ ইনভেস্টেড ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি ইন লার্নিং ডিফারেন্ট থিংস, ইন বাইং বুকস, ইন জয়নিং ডিফারেন্ট সেমিনার, সেশন, মাস্টার ক্লাস। কারণ আমি চিন্তা করেছি বা এখনো ভাবি প্রত্যেকটা মোমেন্টে যে আমার আসলে জানার পরিধিটা অনেক কম, এবং আসলে মজার ব্যাপার হচ্ছে আমাদের লাইফটা তো লিমিটেড, সারা ওয়ার্ল্ডে জানার এত কিছু আছে, আমি যদি প্রত্যেকটা সেকেন্ডও কাজে লাগাই আমি কিন্তু যথেষ্ট পরিমাণ জানতে পারবো না, শিখতে পারবো না। সো যতক্ষণ পর্যন্ত আমার এই স্পার্কটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মধ্যে এই ওভার কনফিডেন্সটা আসবে না। So that's the, let's say, way to keep on improving gradually, rather than that অন্য কেউ আমাকে সাকসেসফুল বললো কি না বললো, I don't really care. আপনার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা মনে হয়, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে, আই ডোন্ট নো অ্যাবাউট আদার পিপল, হতেও পারে নাও হতে পারে, আমার কিন্তু অ্যাম্বিশন ভেরি লো। আমি লাইফে কখনো চিন্তা করিনি যে আমি ম্যানেজিং ডিরেক্টর হব, আমি লাইফে কখনো চিন্তা করিনি যে এরকম একটা টক শোতে, এরকম একটা পডকাস্টে আই উইল টক উইথ সামবডি লাইক ইউ, প্রেজেন্টিং মাই সেলফ। সো আমার ধারণা যেটা হয়তো এটা রিয়েলি হেল্পড এ লট, কারণ আমি যদি ভেবেই নিতাম আগে থেকে আই হ্যাভ টু গো দেয়ার, এটা করতে হবে সেটা করতে হবে, এটা হয়তো এক্সপেকটেশন লেভেলটা অনেক বেশি বাড়িয়ে দিত, যেটার সাথে ফাইট করতে করতে ডিপ্রেশনটা অনেক স্ট্রং হয়ে যেত। সো যেহেতু আমার এক্সপেকটেশন লেভেলটা কম, আমার ধারণা ইট রিয়েলি হেল্প মি, এবং আজকে থেকে 5 বছর পরে আমি আরো বড় কিছু হতে চাই, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। সো অল দিস থিংস অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটেড টু মাই জার্নি। ওকে, গ্রেট। মানে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে এক্সপেকটেশনস ব্যাপারটা একটা মানুষকে তার মানে অনেক বেশি মানে ফুলে ফেপে উঠে তারা। সো এক্সপেকটেশনস না থাকলে দেখা যাচ্ছে লাইফটাতে জাস্ট পরিশ্রম করলে, কাজ করলে, নিজের ডেভেলপমেন্টের উপর নজর রাখলে বাকি সবই ঠিকঠাক হয়ে যায়। ভাই একটু কথা বলতে চাই ভিন্ন প্রসঙ্গে, সেটা হচ্ছে ম্যানারিজম নিয়ে। এই যে কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা শুনি যে ওখানে ভালো একটা ম্যানারিজম থাকতে হয়, নাহলে সাকসেস করা হয় না, হওয়া যায় না, বা ঝামেলা হতে পারে, বা দেখা যাচ্ছে এই যে সিনিয়র জুনিয়রের একটা ব্যাপার থাকে। ম্যানারিজম আসলে ব্যাপারটা কি, বা কর্পোরেটে এটার প্র্যাকটিসটা কি? আপনার দৃষ্টিভঙ্গি থেকে এটা কেমন? আমার মনে হয় যেটা খুব সহজ একটা ওয়ে হচ্ছে, ফার্স্ট অফ অল আমি অন্যদের কাছ থেকে যেটা চাই, দ্য ওয়ে দে শুড বিহেভ উইথ মি, আমি যদি অন্যদের সাথে সেই ওয়েতে বিহেভ করি, ইট বিকামস মাচ মোর ইজিয়ার।
যেমন আমি একটা ছোট এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আমাকে অনেকেই হচ্ছে শুরুতেই তুমি করে বলে, ইভেন দেখা যায় যে অনেক জুনিয়র হলো। আচ্ছা। সো বাংলাদেশের কালচারে এটা একটু খটকা লাগে, বিকজ আই এম গ্রুমড আপ, আই বর্ন ইন দিস কালচার। সো যখন কেউ আমার সাথে জুনিয়র এসে আই এম টকিং উইথ দ্যাট পারসন আপনি বলে, when that person started addressing me as তুমি, just perceiving that আমার বয়স কম, সো এটা হচ্ছে অনেক বড় একটা কনফ্লিক্টিং ফ্যাক্টর হয়ে দেখা দেয় আর কি। সো এটা থেকে আমি নিজে ওভারকাম করার জন্য কি করেছি, আমি 2012 বা 13 আগে পর্যন্ত যেসব কলিগরা আমার সেম এজ বা জুনিয়র, এদেরকে তুমি বলতাম পরিচয় হওয়ার পর, একটু ক্লোজ হওয়ার পরে। বাট তখন থেকে আমি ডিসিশন নেই আমি আমার জীবনে আসলে কোনো কলিগকে তুমি বলবো না, সবাই আপনি। সো গ্রামীণ ড্যানোনে এই মুহূর্তে অ্যারাউন্ড 260 মতো এমপ্লয়িজ। সো সবাইকে কিন্তু আমি আপনি বলি, রিগার্ডলেস অফ হোয়াট এজ, হোয়াট পজিশন, whether I know that person from before or not. So এটা I will continue doing that for the rest of my life. কারণ হচ্ছে ফর এক্সাম্পল আমি হয়তো কাউকে অনেক আপন ভেবে তুমি বলছি, বাট ওই মানুষটা তো আসলে আমাকে অত আপন নাও ভাবতে পারে। why I am forcing that? সো ম্যানারিজমের ক্ষেত্রে যদি বলি, আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে, অ্যাটলিস্ট মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে, ইফ ইউ বিহেভ ইন আ ডিসেন্ট ওয়ে, দ্যাটস গুড এনাফ। মানে সবসময় যে সবাইকে হুজুর হুজুর সার করতে হবে তা না, সবসময় যে হচ্ছে মাথা নিচু করে থাকতে হবে তা না। দ্য মোর ন্যাচারালি ইউ কানেক্ট, দ্য মোর ইটস বিউটিফুল। অ্যাবনর্মাল বা আনন্যাচারাল কিছু করার দরকার নেই। সো দ্য ড্রেস আই এম কমফোর্টেবল উইথ, আই শুড বি ওয়ারিং দ্যাট সর্ট অফ ড্রেস, বাট অবশ্যই আমার আশেপাশের কনটেক্সটটাও মনে রাখতে হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যেটা যদি যত বেশি আমি অ্যাপ্রোচেবল হব, কি হয়, কোনো কোনো মানুষ থাকে অফিসে এসে খুব মুখ কালো করে ভুরু কুচকে কাজ করে, হয়তো তার বাসায় কোনো একটা চ্যালেঞ্জ চলছে, বাট সমস্যা কি হয় তখন, অন্য আরেকজন কলিগ কিন্তু তাকে অ্যাপ্রোচ করতে ভয় পায়, তাকে অ্যাপ্রোচ করতে হচ্ছে ডিসকমফোর্ট ফিল করে। সো এটা না করে যত বেশি আমি পজিটিভ অ্যাপ্রোচ দেখাবো, যত মানুষকে হচ্ছে নিজে থেকে হেল্প করতে যাব, সাপোর্ট করতে যাব, রিগার্ডলেস অফ সে আমার ছোট হোক বড় হোক, তত কিন্তু আমার ওই নেটওয়ার্কিংটা, মানুষজনের সাথে রিলেশনশিপটা আরো স্ট্রং ওয়েতে বিল্ড হবে। সো ম্যানারের ক্ষেত্রে খুব যে একেবারে আমার কাছে 1 2 3 গাইডলাইন আছে তা না, বাট আমার মনে হয় হোয়াট ইজ ন্যাচারাল বিহেভিয়ার, দ্যাটস গুড, অ্যান্ড আই শুড নট সে অর ডু এনিথিং টু আদার্স যেটা আমাকে অন্য কেউ করলে আই উইল নট ফিল গুড। এখানে আরো একটা বিষয় আসলে এই ম্যানারিজমের ভিতরে আনতে চাই, সেটা হচ্ছে উপঢৌকন। দেখা যাচ্ছে জুনিয়র কলিগসরা অনেক সময় সিনিয়র কলিগসদের উপঢৌকন দিতে পছন্দ করে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিনিয়র কলিগরা এটা আশা করে যে উপঢৌকন দিলে হয়তো তার প্রতি একটু সুদৃষ্টি দিব। উপঢৌকন ব্যাপারটা আসলে কালচারটাকে কতটা নষ্ট করছে? খুবই রেলেভেন্ট টপিক এবং কোয়েশ্চেন। আমার মনে হয় টপ লিডারশিপ পজিশন থেকে, টপ লিডারশিপ থেকে এটাকে ইনফ্লুয়েন্স করার যথেষ্ট সুযোগ আছে। যেমন কি হয়, যেমন হচ্ছে আমার অফিসে যখনই কারো জন্মদিন হচ্ছে, যে অফিসে আমি বসি হেড অফিসে, আমি প্রত্যেককে পার্সোনালি গিফট দিই, এভরি ইন্ডিভিজুয়াল, হোল অফিসে যারা আছে। বাট আমার বার্থডের সময় যদি কেউ আমাকে গিফট দেয়, আমি যথেষ্ট পরিমাণে ডিসকারেজ করি, যাতে সে পরবর্তী বার্থডেতে আর গিফট দিতে হচ্ছে খুব বেশি উৎসাহ না পায়, দ্বিধাবোধ করে। এবং নর্মালি এটা কাজ করে, নর্মালি অলমোস্ট এটা কমে আসে বা মানুষজন দেয় না। এবং এটাকে ডিপার্টমেন্ট ওয়াইজ করা, রাদার দেন দ্যাট ইন্ডিভিজুয়ালি কেউ কাউকে কোনো ধরনের গিফট দেওয়ার চাইতে, রাদার দেন দ্যাট ডিপার্টমেন্ট থেকে যখন দিচ্ছে, তখন কিন্তু জিনিসটা নর্মালাইজ হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। আমি এই সুযোগে গ্রামীণ ড্যানোনের ভ্যালুস বিহেভিয়ার নিয়ে বলে ফেলি। গত কিছুদিন আগে আমরা গ্রামীণ ড্যানোনে ভ্যালুস বিহেভিয়ার সেট করেছি, গত 2 বছরের জার্নিতে। সো ভ্যালুস বিহেভিয়ারে গ্রামীণ ড্যানোনের শুরুই হয় কমপ্লায়েন্স দিয়ে, এবং গ্রামীণ ড্যানোনের হাউস অফ ভ্যালুস নামে একটা স্ট্রাকচার আছে, আমাদের ওয়েবসাইটে গেলেই যে কেউ দেখতে পাবেন, www.gramindanon.net। সো ফাউন্ডেশনে আছে কমপ্লায়েন্স, তার মানে হচ্ছে আমার ঘরের ফাউন্ডেশন যদি না থাকে, কমপ্লায়েন্স যদি না থাকে, সেই ঘর দাঁড়াবে না। And as an organization we believe compliance is the foundation where we stand. এবং তারপরে 3টা পিলার আছে। 3টা পিলার হচ্ছে ফোকাস, সিম্পলিসিটি, ডিজিটালাইজেশন। এই যে আজকের যুগে যদি আমরা ডিজিটালাইজেশন ইউজ না করি, দেন উইল ফল বিহাইন্ড। এবং এত ইনফরমেশন ক্লাটারের মধ্যে ফোকাসড ওয়েতে, সিম্পল ওয়েতে চিন্তা করে সামনে এগিয়ে যাওয়া। এবং অল টুগেদার রুফটা হচ্ছে
ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। হুম। মানে হচ্ছে আমার কমপ্লায়েন্স ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে ফোকাস, সিম্পলিসিটি, ডিজিটালাইজেশনের 3টা পিলার ইজ হোল্ডিং ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন অ্যাজ মাই প্রাইড, অ্যাজ মাই রুফ অফ দ্য অর্গানাইজেশন। ডাইভার্সিটি ইনক্লুশন মানে হচ্ছে ডাইভার্সিটি নর্মালি খুব সহজে আমরা জেন্ডার বুঝি, বাট আসলে ডাইভার্সিটি মানে জেন্ডার না। হতে পারে এজ, হতে পারে স্কিল, এক একজন এক এক ডিপার্টমেন্টে কাজ করে, এক একজন এক এক জায়গায় দেশের বাড়ি, কারো রিলিজিয়ন ডিফারেন্ট, বয়স ডিফারেন্ট, কথা বলার স্টাইল ডিফারেন্ট, কেউ ইন্ট্রোভার্ট, কেউ এক্সট্রোভার্ট, অল টুগেদার সবাই একসাথে কাজ করে ইনক্লুড করে যখন সবগুলো আইডিয়া এক জায়গায় আসবে তখন কিন্তু অর্গানাইজেশন স্ট্রাইভ করবে, বেস্ট জিনিসটা পাবে তখন। এক্স্যাক্টলি। সো এই জন্যই কমপ্লায়েন্সটা রাখা একদম নাম্বার 1 এন্ট্রি পয়েন্ট হিসেবে, যাতে কেউ কমপ্লায়েন্সটাকে ব্রিচ না করতে পারে। সো কোনো ধরনের উপটোকন দেয়া, কোনো বিজনেস পার্টনার যখন কোনো গিফট দেয়, আমাদের এখানে রুল হচ্ছে প্রথমত গিফট না নেয়া। কেউ যদি নেয়, কমন একটা স্পেস আছে, ওই কমন স্পেসে সেই গিফটটা রেখে দিতে হয়। ওকে। সো যার যেটা লাগে নিয়ে যাচ্ছে, যাকে অ্যাকচুয়ালি গিফটটা দেয়া হয়েছে সে সবার পরে যদি কেউ না নেয় কোনো একটা আইটেম, তখন সে সেটা নিয়ে যাচ্ছে। ওকে। সো এতে বিল্ড আপটা কি হচ্ছে? বিল্ড আপটা হচ্ছে প্রথমত একেবারেই না নেয়া, খুব মজার একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যখন মানে নিতেই হবে, অথবা আমার ওই পার্টনার হয়তো মন খারাপ করবে, তখন নিয়ে কিন্তু যাকে দেওয়া হচ্ছে গিফট সে আর নিচ্ছে না, সে একটা মিডল পয়েন্টে রেখে দিচ্ছে অফিসের, যার যা দরকার সে নিয়ে যাচ্ছে। গ্রেট। এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর। আমার মনে হয় যে কোনো অর্গানাইজেশনে, শুধু অর্গানাইজেশনে না, আমার মনে হয় ফ্যামিলি থেকেও এই প্র্যাকটিসটা করা উচিত। গিফট যেই পাক সেটা একটা জায়গায় রেখে দেওয়া উচিত উন্মুক্তভাবে, যার যেটা প্রয়োজন। ভাইয়া, অনেকক্ষণ গল্প করছি, অনেক বিষয় নিয়ে কথা বলছি, এবার একটু কুইজ খেলতে চাই। সো আমি কিছু প্রশ্ন রেডি করে রেখেছি, আমি প্রশ্ন করব এবং আশা করছি বেশিরভাগ উত্তরই আপনার জানা রয়েছে। একটু দেখা যাক, ট্রাই করি। প্রথম প্রশ্ন আপনার জন্য, বাৎসরিক কত লক্ষ টাকা আয় ইনকাম ট্যাক্সের আওতাভুক্ত না? 2 লাখ। হয়নি। ট্যাক্স তো দিতে হচ্ছে, কিন্তু একটা স্ল্যাব থাকে, প্রতি বছর এটা চেঞ্জ হয়, এবং মিনিমাম ইনকাম স্ল্যাব, মিনিমাম ইনকাম 140 না, বলতে পারবো না। আচ্ছা, এটা ফিমেলদের 50,000 বেশি থাকে লিমিটেশনসটা, অর্থাৎ একজন মেল পার্সন যতটুকু পারে তারও 50%, মানে 50,000 টাকা বেশি ফিমেল পার্সন ইনকাম করতে পারে, বাৎসরিক ট্যাক্স পেয়েবল হয় না। এবং গত বছর, মানে এটা প্রতি বছর দেখা যাচ্ছে আপগ্রেড হচ্ছে, আরো বড়তে যাচ্ছে। সো যদি 1.5 লাখ টাকা হতো বাৎসরিক, তাহলে অনেকেই ট্যাক্স দিতে হতো, তো অনেকেই ট্যাক্স দিতে মানে দেওয়ার ওই ইয়াতে আসে না। কত হতে পারে? খুবই টাফ, বলতে পারছি না। ওকে, এটা হচ্ছে, আমি বলে দিই, একজন ছেলে বর্তমান ইনকাম স্ল্যাব অনুযায়ী 3,50,000 টাকা পর্যন্ত ট্যাক্স মওকুফ, এবং ফিমেল পার্সনের জন্য 4 লক্ষ টাকা পর্যন্ত। সো এখানে 1.5 লক্ষ টাকা অনেক টাফ, তখন সবার ট্যাক্স দিতে হতো। দ্বিতীয় প্রশ্ন ভাই আপনার জন্য, বাংলাদেশের প্রধান উৎসব কোনটি? পয়লা বৈশাখ। সঠিক। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু 1। পরে আরো একটি এসেছে। পরের প্রশ্ন আপনার জন্য, এবং এটা আমি জানি আপনার কাছের একটা জায়গা, সো আপনি পারতে পারেন। বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড়? আপনার খুব কাছের একটা জেলা। না, রংপুর। আচ্ছা, রংপুর। পরবর্তী প্রশ্ন, শিশুদের দাঁত এবং হাড়ের গঠনে কোন মিনারেল সবচেয়ে গুরুত্বপূর্ণ? ক্যালসিয়াম। সঠিক। বাংলাদেশের প্রথম পেপারলেস ব্যাংক কোনটি? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ব্র্যাক ব্যাংক। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। একদম সঠিক। বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা ইউনিভার্সিটি। বাংলাদেশের প্রথম ইউনিকর্ন কোম্পানির নাম কি? বিকাশ। দেশের কোন ই কমার্স সাইট সবচেয়ে জনপ্রিয়? দারাজ। সঠিক। বাংলাদেশের প্রথম আইসক্রিম নির্মাতা কোম্পানি কোনটা? পোলার। ইগলু। ইগলু। বিশ্বের সর্বোচ্চ ব্র্যান্ড কোনটি? কোকা-কোলা। অ্যাপল। অ্যাপল। আচ্ছা আচ্ছা, আমার সব ইনফরমেশন 10 বছর পুরনো মনে হচ্ছে, বাট বেশ মজা লাগছে, আপনি বেশিরভাগই উত্তর পাচ্ছেন, 2-1টা এটা স্কিপ করাই যায়। পরবর্তী প্রশ্ন আপনার জন্য, বিশ্বের সবচেয়ে বড় রিটেইলার কোম্পানি কোনটি? ওয়ালমার্ট। একদম সঠিক, বেশিরভাগই পারছেন। পৃথিবীতে সর্বাধিক জনবসতি কোন দেশে আছে? চায়না। সঠিক। কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ করা? শুধু মোবাইল চার্জ করা? ডাটা ব্যাংক। মোবাইল ব্যাংক।
তাহলে কোন ব্যাংকের কাজ শুধুমাত্র মোবাইল চার্জ করা? পাওয়ার ব্যাংক। একদম সঠিক। পরবর্তী প্রশ্ন, কেপিআই এর ফুল ফর্ম কি? কি পারফরম্যান্স ইন্ডিকেটর। রেগুলার কাজ করতে হয় এটা নিয়ে। কি সবসময় বাড়ে কিন্তু কখনো কমে না? বয়স। সঠিক। কোন কোন মাসে 28 দিন হয়? ফেব্রুয়ারি। কোন কোন মাসে 28 দিন হয়? প্রত্যেক মাসে 28 দিন। একদম সঠিক। বিশ্বের সর্ববৃহৎ মোটর গাড়ি নির্মাতা কোন কোম্পানি? জেনারেল মোটরস। কোনটা? খুব কমন একটা। টয়োটা। একদম ঠিক। বিশ্বের সর্ববৃহৎ ব্যক্তিগত পরিবহন সেবা প্রদানকারী কোন কোম্পানি? সর্ববৃহৎ পরিবহন সেবা উবার। সঠিক। আমরা পুরো কুইজ খেলে ফেলেছি এবং বেশিরভাগের উত্তর আপনি পেরে গেছেন, দু একটা স্কিপ করাই যায় সেক্ষেত্রে। আপনার জন্য এই পর্যায়ে যে প্রশ্নটি আমি করতে চাই সেটা হচ্ছে, আপনি একটা কথা বলেছিলেন যে এমপ্লয়িরা আপনার আগে চলে যেতে পারে, আপনি সবার শেষে যান। সবার শেষে যেহেতু যান, তার মানে অফিসে আপনার বেশিক্ষণ থাকতে হয়, একটা পরিবারও আছে আপনার, সেক্ষেত্রে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা কি হয়? আমি আসলে পার্সোনালি ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই কনসেপ্টটাতে বিলিভ করি না। রিজন যেটা হচ্ছে, আমার ধারণা ওয়ার্ক অ্যান্ড লাইফ ইন্টিগ্রেটেড, ওয়ার্ক অ্যান্ড লাইফ ক্যান নট বি সেপারেটেড। আমার ফিলিং অফ ফুলফিলমেন্ট, দেন হচ্ছে হু আই অ্যাম, হোয়াট আই অ্যাম অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু ডু, দিস আর অল ইন্টিগ্রেটেড উইথ ইচ আদার। ফর এক্সাম্পল, আমি যখন অফিসে থাকি, বাসা থেকে যদি কখনো ফোন আসে, আই অলওয়েজ পিক দ্য ফোন, রাইট? যদি আমার মেয়ে কোনো কারণে আমাকে ফোন করে, সো আমি কেন বাসায় গিয়ে অফিসের কোনো দরকারে ফোন হলে ফোন রিসিভ করবো না? দিস ইজ মাই কনসেপ্ট। নট নেসেসারি যে আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স অন্যদের উপর হচ্ছে ইমব্যালেন্স করার চেষ্টা করি। আমি আমার টিমমেটদেরকে অফিস টাইমের পরে খুবই ক্রিটিক্যাল কিছু না হলে কল দিই না। সো এটা যেমন আমার এন্ড থেকে আই এম ডুইং, অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়ীদের কাছ থেকেও আই ওয়ান্ট যে আমি যখন, বা আমার কলিগদের কাছ থেকে আই ওয়ান্ট, আমি যখন তাকে ফোন দিচ্ছি, হি অর শি শুড পিক আপ। রিজন কি? রিজন হচ্ছে আমি কোনো একটা ক্রিটিক্যাল ক্রাইসিস সিনারিওতে পড়েই আই এম কলিং হিম অর হার। সো এই ট্রাস্ট বিল্ডিংটা জরুরি, যে হোয়েন দীপেশ ইজ কলিং মি, দ্যাট মিনস দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। আবার একই সাথে আমার এন্ড থেকেও এটা এনশিওর করা যে আমি তার সাথে খেজুরে আলাপ করতে ফোন দিচ্ছি না, যে হয়তো শনিবারে ফোন দিয়ে আচ্ছা রবিবারে তো আপনার রিপোর্টে দেওয়ার কথা, দিচ্ছেন কিনা। সো এটা আমি তাকে আসলে রবিবারে জিজ্ঞেস করবো। সো ফর এক্সাম্পল, আমি হচ্ছে বাসায় ল্যাপটপে কাজ করতে করতে মেয়ের সাথে নেটফ্লিক্সে মুভি দেখছি। সো ইন দ্যাট কেস আমার কিন্তু পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ ইজ কম্বাইনিং টুগেদার। সো যতক্ষণ পর্যন্ত আই এম কমফোর্টেবল ইন ডুইং দ্যাট, সো আমার কাছে এই জন্য এই বাউন্ডারিটা অনেক বেশি ব্লারি মনে হয়। এবং আমার এই কনসেপ্টটা হয়তো বা আরও বেশি স্ট্রঙ্গার হয়েছে বিকজ আই ওয়ার্কড ইন জাপান ফর 4 years। সো এটা জাপানে একেবারে জাতিগতভাবে আর কি, তারা যেমন দেখা যাচ্ছে উইকেন্ডে অনেক দূরে ঘুরতে যাচ্ছে কলিগদের সাথে, আসা যাওয়ার রাস্তায় হয়তো কাজ নিয়েও 2-4টা কথাবার্তা হচ্ছে। সো কেন আমার ওই আসা যাওয়ার রাস্তায় কাজ নিয়ে কথা বলাই যাবে না? আমি তো একসাথে আছি, এমন তো না যে আমি ওকে মানে কোনো বিষয়ে হচ্ছে স্ট্রেস দিচ্ছি। বিল্ডিং টুগেদার, থিঙ্কিং টুগেদার। দেখা যায় অনেক সময় টিমমেটদের সাথে আমরা শুক্র শনিবারে কোনো ইভেন্টে যাচ্ছি, কোনো একটা সেলস মিটিং বা কিছু, আসা যাওয়ার রাস্তায় হয়তো ঢাকা থেকে বগুড়া যাচ্ছি, 4 ঘন্টা 5 ঘন্টার জার্নি। তো এই 4 ঘন্টা 5 ঘন্টা জার্নিতে ইফ আই অ্যাম ব্রেইন স্টর্মিং উইথ মাই কলিগস অ্যান্ড দে আর কমফোর্টেবল উইথ ইট, ওয়াই নট? সো এই জন্য আমার কাছে এই বাউন্ডারিটা একটু মানে কোশ্চেনেবল মনে হয়। আচ্ছা, বাট সেইং দ্যাট, এটা কিন্তু একটা ওয়াচ আউট। যদি কোনো লিডার এটা মিসইউজ করে, দেন ইট শুড বি স্টপড। বাট আমার এন্ড থেকে হচ্ছে আমি কখনোই এই কমফোর্ট জোনের বাইরে এটাকে ভাবিনি যে আমার একদম ওয়ার্কই, আমার ফ্যামিলি দুইটার মধ্যে কখনো ইন্টিগ্রেশন হওয়া যাবে না। সো দিস ইজ মাই ভেরি পার্সোনাল ওপিনিয়ন। নর্মালি হয়তো কেউ এই ধরনের কথা বলে না। ওকে ভাইয়া, শুরুতে একটা কথা বলছিলেন যে আপনি প্রতিনিয়ত নিজেকে পুশ করেন যে কোনো কাজে, যেমন আজকেও আপনি নিজেকে পুশ করছেন এই লাইটের নিচে, এই সেটআপের নিচে। তো এখন এতক্ষণ ধরে কথা বলার পর কি কমফোর্ট হয়েছে? হ্যাঁ, ভেরি কমফোর্টেবল নাও। তাহলে ভাই এবার আমরা পরবর্তী প্রসেসে যেতে পারি। অবসর সময় কি করেন? গান শোনা হয়? হ্যাঁ, আমি প্রচুর গান শুনি, কিন্তু গত প্রায় 7-8 বছর আমি অত্যন্ত বেশি হচ্ছে নেটফ্লিক্স দেখি। আচ্ছা। এবং আমি প্রতি সপ্তাহে 1-2টা করে বই অবশ্যই পড়ি। ওকে, তো ভাই রিসেন্ট পড়া
লাস্ট বই কোনটা আর লাস্ট নেটফ্লিক্সের কন্টেন্ট কোনটা? আমি একদম রিসেন্ট যেটা বই পড়ছি এই মুহূর্তে, আসলে গাড়িতে রাখা আছে বইটা, হচ্ছে সেপিয়েন্স। Okay. সেপিয়েন্স বইটা পড়ছি। আর লাস্ট সিরিজ আমি দেখেছি হচ্ছে দ্য মাসিয়া Okay. নেটফ্লিক্সে, এবং নেক্সট আজকে থেকে দেখা শুরু করব রেবেল মুন। এই Okay. সিরিজটা হচ্ছে দ্বিতীয় সিজন আসছে আজকে। আচ্ছা, যখন কোনো সিরিজ দেখেন তখন কোন বিষয়টা মাথায় রাখেন? সেটা কি নিছকই এন্টারটেইনমেন্ট নাকি এখান থেকেও কিছু শিখতে হবে? না, সবসময় শিখতে চাই না আর কি। আচ্ছা, আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ডেফিনেশনটা বোধহয় এই জায়গায়। আমি আচ্ছা। নর্মালি প্রচুর থ্রিলিং সিরিজ দেখতে পছন্দ করি, এবং যেই সিরিজগুলো হচ্ছে আসলে প্রচুর ভাবনার সৃষ্টি করে, বাট ইট ডাজেন্ট মিন যে আমি আলতু ফালতু সিরিজ দেখি না। সো আসলে যেটা আচ্ছা, দেখতে আমার ভালো লাগে আমি সেটাই। সেটাই দেখি। ভাইয়া, গানের ক্ষেত্রে কোন দেশীয় গান সব থেকে বেশি পছন্দের? আমাদের দেশি নাকি বলিউড নাকি ইংলিশ গান, নাকি আপনি যেহেতু জাপানে অনেক বছর কাজ করেছেন সেখানকার গান? জাপানিজ গান খুব একটা শোনা হয় না। আচ্ছা। আমি খুব পছন্দ করি হচ্ছে মিক্সড, আসলে খুব যে স্পেসিফিক কোনো দেশের গান আমার খুব বেশি ভালো লাগে তা না। যেমন আমি বাংলাদেশের কথা যদি বলি, আমার অ্যাশেজের গান খুবই ভালো লাগে, ওকে, ওয়ান অফ মাই টপ ফেভারিট। আগে থেকেই ওয়ারফেস ছিল ছোটবেলা থেকেই। ওকে, দেন হচ্ছে ইন্ডিয়ার কথা যদি বলি, লাকি আলি, সিল্ক রুট ওকে, এবং এ আর রহমান Okay. খুবই প্রিয়। ওকে। ইংলিশের কথা যদি বলি, কোল্ড প্লে, ইমাজিন ড্রাগন। সো আসলে ইভেন আমি শাকিরা, রেহানা সবই শুনি আর কি। আচ্ছা, সো কনসার্টেও যাওয়া হয়? কনসার্টে যাওয়া হচ্ছে না, বাট আই রিয়েলি উড লাভ টু গো। কনসার্টে যাওয়া হচ্ছে না কারণ সময় পাই না কনসার্টে যাওয়ার। ওকে, সো ভাইয়া, সব থেকে পছন্দের গান কোনটা যেটা এই মুহূর্তে গাইতে পারবেন? কোনোটাই গাইতে আপনি পারবো না। চেষ্টা করতে পারেন, আমরা এটাকে যেহেতু প্রফেশনাল সিঙ্গার না অবশ্যই, আমরা এটাকে এডিটিং করে সুন্দর বানিয়ে এটা ফেলবো। ওই যে নেক্সট ইন্টারভিউ থেকে নেক্সট ইন্টারভিউ হতে হতে অনেক লেট। একটা ছোট্ট করে এক লাইন গায়। গাইবো না আজকে, একদম না। টু মাচ হচ্ছে আউট অফ কমফোর্ট জোন হয়ে যাবে। So আজকে থাকে না। আচ্ছা, আমরা তাহলে এটা তুলে রাখছি নেক্সটের জন্য। তবে আশা করছি কোনোদিন আমাদের ইন্টারভিউতে হোক আর সোশ্যাল মিডিয়াতে হোক একটা গানের ভিডিও আমরা আপনার কাছ থেকে আচ্ছা, পাবো। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, খুব ভালো লাগছে আজ আপনার সাথে কথা বলে, এই যে আপনি এসেছেন। কিন্তু আপনার কাছ থেকে আমি এই পর্যায়ে আসলে আপনার দৃষ্টিকোণ থেকে এমন 10টা বিষয় জানতে চাই, যে 10টা বিষয় একজন তরুণের কিংবা একজন কর্পোরেটের একদম নতুন এন্ট্রি করেছে এরকম মানুষের, কিংবা একজন সিনিয়র মানুষেরও জানার প্রয়োজন আছে। সো আসলে একটা মানুষের ভালো করার জন্য যা যা দরকার, অ্যাট ফার্স্ট আমার মনে হয় যে সেলফ অ্যাওয়ারনেসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, জানা যে আমি কে এবং আমার কি কি কম্পিটেন্সগুলো আছে, কোন কোন জায়গাগুলোতে আমি খুব বেশি একটা ভালো না। ওকে, ফর এক্সাম্পল, আপনি একটু আগে গানের কথা বললেন, সো আই স্কিপড ইট সামহাও। রিজন যেটা হচ্ছে কারণ দিস ইজ নট মাই কোর কম্পিটেন্স, ওকে, এবং এই কমফোর্ট জোনটা ঠেলে আমি বেরো হতে চাই না, বিকজ ইট উইল নট অ্যাড এনি ভ্যালু টু মাই লাইফ। কারণ আমার চাইতে ভালো গান গেয়ে এরকম অজস্র মানুষজন আছে। সো সেলফ অ্যাওয়ারনেসটা জরুরি। সেলফ অ্যাওয়ারনেসের পরে জরুরি হচ্ছে সেলফ ডিসিপ্লিন। ওকে, আমি শুধু নিজেকে জানলাম তাই না, আমার আচার আচরণ, আমার বিহেভিয়ারে অন্য মানুষের উপর কি ইম্প্যাক্ট পড়ে এবং সেটা থেকে ডিসিপ্লিনটা নিয়ে আসা, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমার অন্যদেরকে রিড করার অ্যাবিলিটি, অন্যদেরকে হচ্ছে অ্যাসেস করার অ্যাবিলিটি অবজারভেশন থেকে আসে। তো এই জন্য আমি চেষ্টা করি যে কোনো ইন্টারাকশনে, যে কোনো কনভারসেশনে কথা কম বলে অনেক বেশি হচ্ছে ওই পার্সনটাকে অবজার্ভ করতে, তার কথা শুনতে। সো ইট গিভস মি the opportunity to understand that person and connect with that person. For example, যখন আমি কারোর সাথে মিট করি, এরপরে যখন তার সাথে আবার দেখা হচ্ছে, ওই মানুষটাকে যখন আমি তার সম্পর্কে কোনো কথা রিকল করতে পারি, ইট গিভস এ লট অফ পজিটিভ ভাইব। দেন হচ্ছে আমার প্রয়োজনীয় হচ্ছে এর বাইরে লার্নিং অ্যাজিলিটি, যে আমার আসলে শেখার আগ্রহটা আছে কিনা, শেখার অ্যাবিলিটিটা আছে কিনা। যখন আমার লার্নিং অ্যাজিলিটি থাকবে, যখন আমার সেলফ অ্যাওয়ারনেস থাকবে, সেলফ ডিসিপ্লিন থাকবে, তখন কিন্তু আমি নিজের কমিউনিকেশন স্কিলটাকে বিল্ড আপ করতে পারবো উইথ অবজার্ভিং পিপল অ্যান্ড অলসো নোয়িং দেয়ার রিয়েলিটি। সো এখানে ইম্পর্টেন্ট একটা টপিক চলে আসে হচ্ছে এমপ্যাথি। আমি যখন অন্য মানুষের প্রতি এমপ্যাথেটিক হব, তার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করব, তখন এমপ্যাথি আমাকে হেল্প করবে ওই মানুষটার সাথে ফার্দার কানেক্ট করতে। দেন হচ্ছে আমার অনেস্টি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমার হচ্ছে এমপ্যাথি থাকলো, কমিউনিকেশন স্কিল থাকলো, নিজেকে জানলাম, বাট আমি যদি অনেস্ট না হই টু সেলফ অ্যান্ড টু আদার্স, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু বিল্ড আপ করাটা ডিফিকাল্ট।
এবং তখন হচ্ছে চ্যালেঞ্জ প্রফেশনালি আসে এই অনেস্টি থেকেই। আমি যখন কেয়ার করব পার্সোনালি কারো কারো প্রতি, সেটা হোক কলিগ, সেটা হোক কোনো ফ্যামিলি মেম্বার, সেটা হোক হচ্ছে কোনো ফ্রেন্ড, তখন হচ্ছে তার ল্যাকিংগুলো থেকে আই ক্যান হেল্প দ্যাট পারসন বাই গিভিং হচ্ছে ইনপুট টু ডেভেলপ ফার্দার। এখনকার কনটেক্সটে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। আমি একটা কনটেক্সট দেখলাম, ওই কনটেক্সট দেখে যদি আমি অ্যাসেস না করতে পারি যে আসলে প্রবলেমটা কি অ্যান্ড হাউ দিস ক্যান বি সলভ, এবং এই সলিউশন ওরিয়েন্টেশনটা যদি আমি অ্যাড না করি, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো একটা পয়েন্ট রেজ করলাম, বাট পয়েন্ট রেজ করার পরে হাউ টু গো ফার্দার, ওই পার্সনটাকে যখন আমি ওই প্ল্যাটফর্মটা দিব যে আসলে আমাদের ওভারঅল অর্গানাইজেশনের প্রোগ্রেসে বা আমাদের রিলেশনশিপে এই জিনিসটা প্রবলেম, অ্যান্ড উই ক্যান ডু টুগেদার সামথিং টু ইমপ্রুভ দ্যাট সিচুয়েশন। তো তখন এই বিল্ডিংটা কিন্তু, তখন এই ব্রিজটা কিন্তু বিল্ডিং হয়ে যাচ্ছে, একসাথে সামনের দিকে এগিয়ে যাওয়া। এনাবলিং আদার্স ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন আমার কোনো ধরনের স্কিল ডেভেলপ করবে, কোনো ধরনের নলেজ ডেভেলপ করবে, আমি যখন আশেপাশের লোকজনকে ইমপ্রুভ করা শুরু করব, তখন কিন্তু এটা অনেক গুণে বেড়ে যাবে। আমি নতুন কোনো একটা নলেজ পেলাম, সেলস নিয়ে আমি খুব ভালো কিছু জানলাম, আমি যদি আশেপাশের মানুষজনকে, অন্যান্য অর্গানাইজেশনকে ইভেন গ্রুম আপ করি, কি হবে? দিন শেষে তো আমরা সব বাংলাদেশের মার্কেটে কাজ করি, অন্যান্য কোম্পানির মানুষজনের যখন স্কিল ডেভেলপ হবে, দিস উইল অলসো হেল্প ওভারঅল সোসাইটি, ওভারঅল কমিউনিটি টু গ্রো ফার্দার। আমি নিজেও তো মার্কেটের অন্যান্য মানুষজনকে রিক্রুট করব আমার অর্গানাইজেশনে, বা আই উইল গো টু অ্যানাদার অর্গানাইজেশন। সো তখন কি হবে, এই ইকোসিস্টেমটা, আশেপাশের লোকজনের সবার ইমপ্রুভমেন্টটা কিন্তু একসাথে হয়ে যাবে। এবং ফাইনালি বিল্ডিং টুগেদার, টেকিং পিপল অন বোর্ড টুগেদার। যখন পজিটিভিটি নিয়ে আমি যে কোনো মানুষের সাথে অ্যাপ্রোচ করব, যে কোনো প্রবলেমের সাথে অ্যাপ্রোচ করব, তখন কিন্তু আমরা যতটা আধ্যাত্মিকতায় বিশ্বাস করি আর না করি, যত বেশি হচ্ছে আসলে আমি পজিটিভ থট প্রসেস থাকবে, তত বেশি কিন্তু আমি পজিটিভ ইনফ্লুয়েন্স করতে পারবো, পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারবো ওভারঅল আমার আশেপাশের এনভায়রনমেন্ট থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত ব্যস্ততার মাঝেও এই আজকের এই দিনটাতে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনার জীবনের আসলে অর্ধেকের বেশি সময় তো জানা সম্ভব ছিল না কখনোই এতটুকু একটা ইন্টারভিউতে, বাট অনেক কিছু জেনেছি যেটা আসলে আমাদের জন্য খুব উপকারী হবে। আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে ফলো করে মাথায় রেখে আমাদের পরবর্তী জীবনের দিক নির্দেশনাগুলোকে ঠিক করার। আবারও আপনাকে অনেক ধন্যবাদ আজ আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডাঙ্গুলি এন্টারটেনমেন্টের সাথেই থাকুন।